নমস্কার সবাইকে। তো বিগত কিছুদিন ধরে আমার ফেসবুক ইউটিউবে অনেক কোশ্চেন আইতেছে যে স্যার টেট এক্সাম দিতে গেলে কী কী কোয়ালিফিকেশান থাকতে হইব বা কে ত্রিপুরা যে টেট পরীক্ষা হয় কে কে বসতে পারে। তো তাছাড়া আরও অনেক কোশ্চেন আছে যে বিএড ডিএলএড করতে গেলে কীরকম মার্ক থাকতে হইব বা 12-এ হোক বা কলেজে হোক, মানে প্রত্যেকটা কোশ্চেন মিনিমাম আমি 50টার মতন কোশ্চেন লইছি, যা স্টুডেন্টরা আমার কাছে অনেক ধরনের কোশ্চেন করছে। তো বিশেষত যারা কোয়ালিফিকেশান লিয়ে মানে বিএড করতে গেলে কী কী কোয়ালিফিকেশান লাগবো, ডিএলএড করতে গেলে কী কী কোয়ালিফিকেশান লাগবো, তাছাড়া ত্রিপুরাতে যে টেট পরীক্ষা হইতেছে টেট 1 এবং টেট 2। টেট 1 পরীক্ষা হয়েছে প্রাইমারি টিচার, মানে 1 থেকে 5-এর জন্য টেট 1-এর পরীক্ষাটা হয়। আর টেট 2 যে পরীক্ষাটা হয় এটা 6 to 8-এর, এটা কয় জিটি এক্সাম। এবং আর প্রথম যেটা এটা টেট 1, এটা হচ্ছে প্রাইমারি টিচার মানে ইউজিটি, আন্ডার গ্রাজুয়েট টিচার, মানে ইউজিটি হচ্ছে 1 to 5-এর টিচার নেওয়া হয়। এবং জিটি হয়েছে গিয়া একটা এলিমেন্টারি ডিপার্টমেন্টে, সেটা গ্রাজুয়েট টিচার। তো ব্যাপার হয়েছে গিয়া এবার অনেকে আমার কোশ্চেন করছে যে কে কে ত্রিপুরায় যে টেট পরীক্ষা হইব কে কে এক্সামে বসতে পারবো, কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন ত্রিপুরা টেটে বসার জন্য। তো যারা যারা কোশ্চেন করছে আমি কোশ্চেনগুলো এক এক করে উঠামো এবং কোশ্চেনগুলোর জবাব দিব। তো সবাই আমার এই ভিডিওটা শেয়ার করো যারা অনেক ডাউটে আসো যে টেট পরীক্ষা বইতে গেলে আমার কি কোয়ালিফিকেশন থাকতে হইব। তো একজন কোশ্চেন করছে যে হ্যাঁ করছে, প্রথম কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে কইছে যে যাদের কলেজে 50% নাই কিন্তু এমএতে 50% আছে তারা কি টেট এক্সাম দিতে পারবো। এখানে কইছে কলেজে যদি তার 50% না থাকে, এমএতে থাকলেও সে টেট 2-এ বসতে পারবো। মানে টেট 2-তে বসতে পারবো মানে কি, সে বিএড করা থাকতে হইব, প্রথমত বিএড করা থাকতে হইব এবং টেট 2 সে এক্সাম দিতে পারবো। যদি গ্রাজুয়েশনও 50% নাম্বার নাও থাকে, তার যদি এমএতে থাকে সে এমএ নাম্বার দিয়া টেট 2 এক্সাম দিতে পারবো। তো প্রথম কোশ্চেনের আনসার আশা করি পাইয়া গেছো, গ্রাজুয়েশনের মার্ক দরকার নাই, সে যদি এমএতে 50% থাকে সে বিএড থাকলে টেট 2 পরীক্ষা দিতে পারবো। প্রথম কোশ্চেনের আনসার পাইয়া গেছো আশা করি। এবার আরেকটা কোশ্চেন, একজন কইছে যে কলেজের সাথে তার 50% আছে, হ্যাঁ কলেজে 50% আছে, সে বিএড করছে কিন্তু সে মানে পোস্ট গ্রাজুয়েশনে তার 50% নাই, সে কি টেট 2 দিতে পারবো? অবশ্যই দিতে পারবো। টেট 2 দিতে গেলে পোস্ট গ্রাজুয়েশন কোনো প্রয়োজন পড়ে না, তোমার গ্রাজুয়েশন থাকলেই চলে। এবার তুমি গ্রাজুয়েশন যদি 50% উঠাও, মানে 50% থাকলে এবং তুমি যদি বিএড করা থাকো, অবশ্যই তুমি টেট 2 মানে জিটির এক্সামটা তুমি অবশ্যই দিতে পারবা, টেট 2 এক্সাম দিতেই পারবা। তোমার কলেজে 50% থাকলেই চলবে এবং বিএড থাকলেই চলবো, এমএ না থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে এবার দ্বিতীয় কোশ্চেন আনসার আশা করি তোমরা পাই গেছো। তো আরেকটা কোশ্চেন লই, আরেকজন কইছে যে টেট 2 টেট 1 মানে মিসলিনিয়াস কোশ্চেন থাকবো যে ইলিজিবিলিটি লিয়া কে কে মানে এক্সামে বসতে পারবো। আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়া একজন কইলো যে স্যার আমার এই 56% আছে, সে এমএতে 56% আছে, হ্যাঁ সে 2 বছরের বিএড করছে। এখন কইছে যে আমি কোন কোন এক্সাম দিতে পারবো, মানে তার মানে ক্যান্ডিডেটের কইছে কলেজে 50% নাই, মানে গ্রাজুয়েশনে 50% নাই কিন্তু সে এমএতে 50% আছে। তো কইছে সে কোন কোন এক্সাম দিতে পারবো। তো প্রথমত সে টেট 1 মানে ইউজিটি এক্সাম দিতে পারতো না, যেহেতু সে এমএ করছে এবং বিএড করছে। ডিএলএড করলে তুমি গ্রাজুয়েশন থাকতে হবে, এমএ দিয়া হয় না আবার, হ্যাঁ তাহলে তুমি টেট 1 দিতে পারতো না। তুমি যেহেতু এমএ করছো এবং বিএড করছো, বিএড মানে তুমি টেট 1-এ বসতে পারতো না, তো তুমি কোনটা বইতে পারবা, টেট 2-তে বইতে পারবা। তোমার এমএতে 50% আছে মানে তুমি টেট 2-তে বইতে পারবা এবং এসটি জিটি এক্সামে বইতে পারবা। তারপরে এসটি পিজিটি এক্সামে বইতে পারবা। তুমি টোটাল 3টা এক্সামে বইতে পারবা, টোটাল 4টা হয় কিন্তু 3টাতে বইতে পারবা, আরেকটাতে তুমি বইতে পারতো না, কারণ কি তুমি বিএড করছো এবং এমএতে 50% আছে, ওই কারণে তুমি টেট 1-এ বইতে পারতাম। তোমার আনসার তুমি পাই গেছো। আরেকটা কোশ্চেন আরেকজন কইছে যে স্যার কইলো যে সে যে এপিয়ারিং দিয়া এক্সাম দিলে সে কি চাকরি পাইব। এপিয়ারিং মানে কি তা কয়, এপিয়ারিং এর ব্যাপারটা হইছে গিয়া কেউ যদি বিএড বা ডিএলএড কোর্স করা চলাকালীন কেউ কি টেটে বইতে পারবো, ইট ইস এ কোশ্চেন। এবার একজন এপিয়ারিং দিয়ে সে মানে টেট এক্সাম দিছে এবং টেটের রেজাল্টও পাবলিশ হয়েছে, সে ক্লিয়ারও করছে, এবার সে কি চাকরি পাইব? কিন্তু অবশ্যই পাইব, কিন্তু এখানে একটা স্টার মার্ক আছে, মানে একটা কোশ্চেন আছে। যখন ভেরিফিকেশন হইব, ভেরিফিকেশন বলতে কি, যখন টেট কোয়ালিফাই হয় তখন টিআরবিটি থেকে একটা স্ক্রুটিনি হয়, মানে তার সমস্ত ডকুমেন্টস তার চেক হয় যে তার সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা। যখন তোমার স্ক্রুটিনি হইব বা ডকুমেন্টস ভেরিফিকেশন হইব, তখন মানে বিএড বা ডিএলএড যে তুমি এপিরিং দিয়া যে ফর্মটা ফিল আপ করছিলে, ভেরিফিকেশনের সময় তোমার সেই সার্টিফিকেট মানে মার্কশিটটা অবশ্যই দেখাইতে হইব। সার্টিফিকেটটা হয়তো বা তুমি টিআরবিটির কয়েক একদিন সময় নিতে, কিন্তু মার্কশিট অবশ্যই তোমার ভেরিফিকেশনে দেখাইতে হইব, নাইলে তোমার যেই ক্যান্সেল করে দেওয়া হইব, তোমার যে এক্সাম কোয়ালিফাই করছো সেটা কোনো মান্যতা থাকতো না। তো তোমার কোশ্চেনের আনসার তুমি পাই গেছো। তো কোন কোন এক্সাম তো এটাও করে দিলাম। এবার আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়া, হ্যাঁ আর অনেকে কইছে যে এপিরিং দিয়ে কি এক্সামটা দেওয়া যাবে নি। অবশ্যই তুমি এপিরিং দিয়া মানে তুমি এক্সামে বইতে পারবা, কিন্তু টেট পাস করার পরে তুমি যদি সার্টিফিকেট বা বিএড ডিএলএড মার্কশিট যদি না দেখাইতে পারো, তাহলে তুমি যে কোয়ালিফাই করছো সেটা কোনো মান্যতা থাকতো না, তুমি এক্সামে বইতে পারবা। এক্সপিরিয়েন্সের জন্য এক্সামে বউ কোনো সমস্যা নেই।
তো এইরকম মোটামুটি 40-50টা আমি কোশ্চেন আজকে তোমাদের উত্তরগুলো দিব, যে কে কি পরীক্ষায় বইতে পারবা, কে কি পরীক্ষায় বইতে পারতা না, কে কি এক্সাম দিতে পারবা, তুমি বিএড করলে কোন এক্সাম দিতে পারবা, ডিএলএড করলে তুমি কোন এক্সামটা দিতে পারবা, প্রত্যেকটা আমি কোশ্চেন আজকে উত্তর দিব। অন্তত 50টার মতন আমি কোশ্চেন লইছি। তো আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে কইছে একজন কইছে যে সেকেন্ড সেমিস্টারে সে আছে, মানে সে কি টেট এক্সাম দিতে পারবো কিনা। সে সেকেন্ড সেমিস্টার বলতে কি, সে বিএড হোক বা ডিএলএড, ডিএলএড এর ক্ষেত্রে সেমিস্টার হয় না, সেটা ইয়ারলি হয়, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, কিন্তু বিএড এর ক্ষেত্রে হয় মানে 4টা সেমিস্টার হয়। তাহলে সেকেন্ড সেমিস্টার হলে কি সে ইয়াতে টেটে বইতে পারবো? অবশ্যই তুমি টেটে বইতে পারবা, ফর্ম ফিল আপের সময় এপি রিং দিয়ে বইতে হইব। কিন্তু কথা হয়েছে গিয়া, তুমি যদি টেট কোয়ালিফাই করো, সার্টিফিকেট মানে ভেরিফিকেশনের সময় তোমার টেটের মানে তোমার বিএড ডিএলএড সার্টিফিকেট দেখাইতে হইব। 4টা মার্কশিট, বিএড করলে 4টা মার্কশিট তোমার দেখাইতে হইব, আর যদি ডিএলএড করো তাহলে 2টা ফাইনাল ইয়ারের মার্কশিট দেখাইতে হইব, নাহলে কোনো কাজ হইতো না। সার্টিফিকেট এক্সাম কোয়ালিফাই করবা, কিন্তু তোমার নিজের অভিজ্ঞতা হইব, কিন্তু জবের ক্ষেত্রে হইতো না। এবার আরেকটা কোশ্চেন নিতেছি, এবার এসটিজিটি নিয়ে কোনো ধরনের আপডেট আছে কিনা, এটা আমি পরবর্তী সময় কমু। আরেকটা কইছে আরেকজন অন্য আরেকটা কোশ্চেন আসলে, ওয়েস্ট বেঙ্গলে তারা কি ত্রিপুরায় টেট এক্সাম দিতে পারবো? কোনোভাবেই সম্ভব না। ত্রিপুরাতে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা মানে ক্রাইটেরিয়া আছে, ত্রিপুরাতে তুমি বসবাস করতে হবে, মানে তোমার কাছে ত্রিপুরার সিটিজেনশিপ মানে ত্রিপুরা যে পিআরটিসি যে সার্টিফিকেটটা, এটা তোমার কাছে থাকতে হবে, নাহলে অন্য স্টেটেররা তারা ত্রিপুরাতে এক্সাম দিতে পারতো না, বিশেষ করে টেট এক্সামের ক্ষেত্রে। টেট এক্সামের গাইডলাইনের মধ্যে লেখা আছে যে ত্রিপুরার মানে রেসিডেন্ট মানে তুমি ত্রিপুরায় বসবাস করতে, এবং ত্রিপুরার যে পিআরটিসি যে সার্টিফিকেটটা তোমার কাছে থাকতে হবে, তাইলেই তুমি ত্রিপুরার যে টেট এক্সামগুলো হয় সেখানে তুমি বসতে পারবা। তো তোমার আনসারও তুমি পাই গেছো আশা করি। তো আরেকটা কোশ্চেন করছে যে টেট 2 দিতে কি ডিএলএড কোর্স লাগবে নাকি বিএড থাকলেও চলবে? তাহলে টেট 2 দিতে গেলে তুমি বিএড থাকলেও দিতে পারবা, ডিএলএড থাকলেও দিতে পারবা। দেখো টেট 2 এর ক্ষেত্রে কিন্তু আমি একটা খুব ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে শুনো। ডিএলএড থাকলে তুমি কেটনে টেট 2 দিতে পারবা। দেখো তুমি ডিএলএড করছো মানে কি, তোমার কলেজের 12-এ 50% আছে, ডিএলএড করছো মানে তোমার 12-এ 50% আছে। এবার ডিএলএড দিয়ে তুমি টেট 2 কীভাবে দিতে পারবা? টেট 2 হয়েছে গিয়ে তোমার 6 to 8-এর লেগে টিচার নেওয়া হয়, কিন্তু তুমি যদি গ্রাজুয়েশন করা থাকো, গ্রাজুয়েশনে যদি 50% নাও থাকে, তুমি যদি 12-এ 50% আছে এবং তোমার ডিএলএড আছে, তাহলে তুমি এপিআর মানে তুমি টেট 2 এক্সাম দিতে পারো, 50% না থাকলেও কলেজে চলবে। এরকম কোনো আমি আজকেও দেখছি টিআরবিটি ওয়েবসাইটে গিয়ে এরকম কোনো কিছু নাই। বুঝছে যে 12-এ যদি কারো 50% থাকে, সে যদি ডিএলএড করা থাকে এবং গ্রাজুয়েশন করা যদি থাকে, বুঝছে মেনশন করা, শুধু গ্রাজুয়েশন থাকলেই চলবে, মানে কলেজ কোয়ালিফাই মানে কলেজে পাস করা থাকলেই চলবে, সে টেট 2 দিতে পারবো। তাহলে তোমার আনসার তুমি আশা করি পাই গেছো। এবার আরেকটা কোশ্চেন করছে, একজন কইছে যে তার 12-এ 50% নাই, কইল যে স্যার আমার 12-এ 50% নাই, কিন্তু সে গ্রাজুয়েশনে 50% আছে, এবার টেট 2 কি দিতে পারবো? অবশ্যই তুমি দিতে পারবা। কারণ কি, টেট 2 এর ক্ষেত্রে প্রথম মানদণ্ড হয়েছে তোমার বিএড থাকতে হইব। আবার সে কইছে যে সে বিএড মানে ডিএলএড বা বিআর যেই কোর্স মানে কোর্স করছে, কইছে 12-এ 50% তার নাই, কিন্তু গ্রাজুয়েশন আছে, অবশ্যই তুমি টেটে বইতে পারবা। কিন্তু তোমার গ্রাজুয়েশন 50% মানে কি, তোমার বিএড করা অবশ্যই থাকতে হইব। গ্রাজুয়েশনের ব্যাপারটা যখন আয় পড়বো তখন তোমার বিএড থাকতে হইব, ঠিক আছে? তাইলে তুমি টেট 2 অবশ্যই বইতে পারবা। এবার হ্যাঁ, আরেকটা কোশ্চেন, মানে অনেকেই যেহেতু টেট লেগে অনেকে বিএড করতেছো, বা এবার অনেকে আরেকটা প্রশ্ন করছে, স্যার টেট সার্টিফিকেটটা কি? টেট সার্টিফিকেট কি? টেট সার্টিফিকেট হলো এটা একটা তোমার প্রমাণপত্র বা শংসাপত্র কইতে পারো। মানে তুমি ত্রিপুরাতে যদি টেট পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তুমি টেট পাস করছো, যে এটা হচ্ছে তোমার প্রমাণ। তোমার টিআরবিটির থেকে একটা সার্টিফিকেট দেওয়া হইব যে এই নামে ক্যান্ডিডেট এই ইয়ারে আমাদের ত্রিপুরাতে যে টেট পরীক্ষা হয়েছিল সে কোয়ালিফাই করছিল। সেবার সেই সার্টিফিকেটটা সে কী করবো, মানে তুমি টেট কোয়ালিফাই করছো মানে তুমি এখন শিক্ষক হওয়ার যে যোগ্যতাটা, যে মানদণ্ড তুমি সেখানে সেইভাবে তুমি দাঁড়াইছো। এবার টেট কোয়ালিফাই করলে চাকরি বা টেট সার্টিফিকেটে কী কাজে লাগাইবো? এবার তোমার যে টেট সার্টিফিকেটটার মেয়াদ হয়েছে লাইফ টাইম। এবার লাইফ টাইম বলতে তুমি 60 বছর বা 70 বছর বাঁচবা, মানে 70 বছরই তুমি টেট সার্টিফিকেট কাজে লাগাইতে পারবে এমন না। তোমার বয়স যতদিন মানে 40 পর্যন্ত তুমি টেটের সার্টিফিকেটটা কাজে লাগাইতে পারবা। যখনই ত্রিপুরায় কোনো টেট মানে টেট শিক্ষক নিয়োগ করবো, তখন তুমি এই টেট সার্টিফিকেটটা কাজে লাগাইতে পারবা। 40 বছর মানে তুমি যে ইউআর ক্যাটাগরিতে হয়ে থাকো, আনরিজার্ভ ক্যাটাগরিতে হয়ে থাকলে তুমি সেই শংসাপত্রটা 45 মানে 40 যখন তোমার বয়স ততদিন কাজে লাগবে। আর তুমি যে এসসি এসটি বা পিএইচ ক্যাটাগরি হোক, তখন তুমি এটা 45 পর্যন্ত লাগাতে, মানে 45 বয়স যখন তোমার হইব তখন পর্যন্ত তোমার টেট সার্টিফিকেট কাজে লাগবে, ঠিক? তাহলে সার্টিফিকেটটা বুঝে লেছো ব্যাপারটা কি টেট সার্টিফিকেট। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে সি টেট সার্টিফিকেটটা কি, তো সি টেট সার্টিফিকেটটা সেমই, এটা লাইফ টাইম চলবে, যতদিনই শিক্ষকতা নিয়োগে মানে ইন্টারভিউ হইব বা ফর্ম ফিল আপ হইব তখন তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো টেট সার্টিফিকেটটার সিটের ব্যাপারটা আমি করে দিলাম। এবার আরও কিছু ব্যাপার আছে, ডিএলএড চলাকালীন কি টেট এক্সাম দেওয়া যায় কি? অবশ্যই ডিএলএড চলাকালীন তুমি টেট এক্সাম দিতে পারবা, কেন দিতে পারতা না?
তুমি ডিএলএড চলাকালীন টেট এক্সাম দিতে গেলে তুমি এপিয়ারিং দিয়া ফর্মটা ফিল আপ করতে হবে। আর না হলে এপিয়ারিং না দিলে কী হইব, তোমার ওইখানে একটা অপশন থাকে মার্কস, হ্যাঁ, তোমার নাম্বারটা বসাইতে হবে। তাহলে তুমি নাম্বার বসাইতে পারতা না, কারণ কি তুমি নাম্বার বসাইতে গেলে তোমার ফুল কোর্স মানে ডিএলএড হোক বিএড হোক তোমার কোর্স কমপ্লিট থাকতে হইব, তাইলে তুমি সেইখানে মার্কস বসাইতে পারবা। তো যেহেতু মার্কস তুমি বসাইতে পারতা না, এই কারণে তুমি এপিয়ারিং দিয়া তুমি ফর্ম ফিল আপ করে এক্সামে বইতে পারবা। ঠিক, তাহলে তোমার সমস্যার সমাধান, এবং বসলে পরীক্ষায় বসলে তোমার একটা এক্সপিরিয়েন্স হইব। যখন তুমি কোর্স কমপ্লিট করে নিবা, তখন এক্সাম যদি নেক্সট ইয়ার হয়, তখন তুমি সেই পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। কারণ কি তোমার পরীক্ষা দেওয়ার যে অভিজ্ঞতা বা পরীক্ষার হলে গিয়া যে তোমার যে নিজের যে সাহসিকতা বা নিজের যে ভয় জিনিসটা অনেকটা কেটে যাবে। এই কারণে এক্সামে অবশ্যই তোমরা বইবা, এই পেরিং দিয়া এক্সামে অবশ্যই বইবা, তাইলে তোমরা কনফিডেন্সটা বিল্ড আপ হইব যে এক্সামের প্রতি যে ভয় বা এক্সাম হলে যে একটা স্ট্র্যাটেজি বা তুমি এক্সাম হলের যে ফিয়ারটা কীভাবে ওভারকাম করবা, তোমার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তাহলে পরীক্ষা অবশ্যই দিবা। এবার কইছে যে টেট 2 দিতে কি 12-এ 50% লাগবো? এবার যদি টেট 2 মানে জিটি এক্সামটা টেট 2 দিতে গেলে 12-এ 50% ম্যান্ডেটরি না, যদি তুমি গ্রাজুয়েশন করা থাকো। গ্রাজুয়েশন থাকলে তাহলে তুমি বিএড করা হইতে হইব। যদি বিএড করা হও তাহলে তুমি অবশ্যই টেট 2 দিতে পারবা। তাহলে তুমি তোমার আনসার পাই গেছো যে 12-এ 50% না হলে কি বিএড দিতে না অবশ্যই, আর এই টেট 2 দিতে পারবা না অবশ্যই দিতে পারবা, কিন্তু তোমার গ্রাজুয়েশনে 50% থাকতে হইব। একটার মধ্যে একটা থাকতে হবে, এক হলে 12-এ থাকতে হইব, নাহলে গ্রাজুয়েশন থাকতে হইব। আবার 12-এ যদি তোমার 50% আছে কিন্তু তুমি গ্রাজুয়েশনে 50% নাই, তাহলে তুমি বিএড দেওয়া হইতো না, এখানে ডিএলএডটা লাগাই দিব, সেখানে ডিএলএড লাগাই দিব। তাহলে এবার পরের কোশ্চেনে যাই। আরেকটা কোশ্চেন কইছে যে কইছে 12 দিয়ে আসে ডিএলএড করছে, কইছে সে টেট 2 দিতে পারবো নি, আর কি 12-এ কি 50% লাগবো কি না গ্রাজুয়েশনে 50% লাগবো? কইছে সে 12-এ মানে 50% দিয়ে আসে ডিএলএড করছে, তাহলে এবার টেট 2 দিতে পারবো নি? 12-এ যদি তার 50% থাকে, তাইলে এবার 50% যে কথাটা আমি বারবার করছি, এটা কারণ কি, যদি তুমি ইউআর হইয়া থাকা তাহলেই তোমার 50%, নাহলে তুমি 45 পাইলেই তুমি বিএড বা ডিএলএড কোর্স করতে পারবা। আর যেহেতু বিএড ডিএলএড কোর্স করছো, তাহলে তুমি টেটের লেগেও এলিজিবল। কারণ বিএড ডিএলএড তুমি যে কলেজগুলোতে করবা, ওই কলেজগুলা এনসিটিই, হ্যাঁ, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন মানে এনসিটিইর গাইডলাইন মানে মাইন্না বিএড বা ডিএলএড কলেজ চলতে হয়। এবং বিএড ডিএলএড কলেজ যে চলতে হয়, যেমন টিআরবিটিওর সেই এনসিটির গাইডলাইন অনুযায়ী টিআরবিটিও চলে। তাহলে তুমি বিএড ডিএলএড যদি করতে পারো, অবশ্যই টেটও বসতে পারবা, কোনো সমস্যা হইতো না। ঠিক আছে, তাহলে তো আর তোমরা তো কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কোশ্চেনগুলো করতে পারো। আরেকজন করছে স্যার গ্রাজুয়েশনের পর, প্রিয়াংশী চ্যাটার্জি একটা কোশ্চেন করছে যে গ্রাজুয়েশনের পর এমএ করলে ভালো হবে না বিএড করলে ভালো হইব? দেখো, বর্তমান সময়ে ত্রিপুরাতে টেটের যে নিয়োগটা খুব ভালো একটা সংখ্যক নিয়োগ হইতেছে। এবার আমার যে ব্যাপারটা দেখো, তোমার যদি একটা কোনো কর্মসংস্থান হয়ে যায়, তোমার যদি একটা কর্মসংস্থান হয়ে যায়, মানে তুমি মনে করো গ্রাজুয়েশন করে তুমি চাকরি পাইয়া নিছো, যে প্রিয়াঙ্কা চ্যাটার্জির যে কোশ্চেনটা আমি এটার আনসারটা দিতেছি। দেখো, তুমি যদি গ্রাজুয়েশন করে তুমি মনে করো বিএড করলা, হ্যাঁ, গ্রাজুয়েশনের পর বিএড করে তুমি একটা চাকরি পাইয়া গেছো, চাকরি পাওয়ার পরে কিন্তু তুমি এমএ করো, কোনো টেনশন নাই, বিন্দাস, তোমার একটা মাসে একটা স্যালারি ক্রেডিট আছে, বা তুমি নেক্সট টাইমে তুমি সেটা এমএটা তুমি মানে অনলাইন মোডে করতে পারবা, মানে কি ডিস্টেন্স মোডও করতে পারবা। ঠিক, তাহলে তোমার আগে বুদ্ধিমান হইব, তুমি বিএড গ্রাজুয়েশন করার পরে বিএডটি করো, তাহলে তুমি একটা টেটের লেগে তুমি এলিজিবল হয়ে যাবে। একটা হচ্ছে তুমি জব পাওয়ার লেগে তুমি এলিজিবল হয়ে যাবে। ঠিক, আর তুমি যদি মনে করো এখন জবটা তোমার প্রয়োজন না, তাহলে তুমি এমএ করো, এমএ করার পর তুমি বিএড করতে পারো, কারণ বিএড এটা একটা রেগুলার মোডে করতে হয়। ঠিক, তুমি এমএ হয়তো বা ডিস্টেন্সে হয় কিনা এখন ইউনিভার্সিটিতে, সেটা আমি পরে জানাই দিব, কিন্তু তুমি গ্রাজুয়েশনের পরে তুমি বিএডটা আগে করো। আমার যদি কথা হয়, মানে আমার কথা যদি তুমি রাখতে চাও, গ্রাজুয়েশন পরে বিএড করো, বিএড যদি কমপ্লিট হয় তুমি ত্রিপুরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তুমি পরীক্ষার ক্ষেত্রে তুমি বইতে পারবে। কিন্তু বিএডের পর এমএ করছো, কিন্তু তুমি টেট পরীক্ষা কিন্তু বইতে পারতা না। কিন্তু এমএ করার পরও তোমার কী করতে হবে, মানে বিএড করতেই হবে। আলটিমেটলি বিএড যদি আমি গ্রাজুয়েশন পরেই করতে পারি, তাহলে আমি এমএ করার এখন মানে নাই, তাহলে আমি বিএডটা করে নিই, আমি আগে প্রফেশনাল ডিগ্রিটা লয়ে লাই, তাহলে আমি এদিকে টেট পরীক্ষা লেগে এলিজিবল হয়ে গেছে, এরপর আমি এমএও করতে পারবো। ঠিক, এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে ওই ব্যাপারটাও গেল। এবার আরেকটা কোশ্চেন, এবার হলো 2025-এ কি টেট এক্সাম হইব, বা হইলে কোন মাসে হইতে পারে? দেখো, কিছুদিন আগে নিউজ পেপারে উঠছিল যে টেট এক্সামের যে নোটিফিকেশনটা এটা ডিসেম্বরে দিতে পারে। কিন্তু দেখো, নিউজ পেপার যেটা উঠছিল ওইটাও সত্য, কারণ কি দেখো আজকে ডেটেই যে যারা অলরেডি টেট কোয়ালিফাই করেছে তারা যে নোটিশটা আজকে কিন্তু টিআরবিটি ওয়েবসাইটে এটা পাবলিশ হয়েছে। তো যারা টেট কোয়ালিফাই তারা কিন্তু নিয়োগ করা হইব, মানে নিউজ পেপার যা লেখে তা কিন্তু সত্যই। কিন্তু এরপরও এক্সাম যে হইব কিনা সেটাও নিউজ পেপারে একটু ইঙ্গিত পাওয়া গেছে যে ডিসেম্বরের শেষের দিকে হয়তো বা এক্সামের নোটিফিকেশন বাড়িতে পারে। এবার এক্সামটা কবে হইব, কারণ একটা নোটিফিকেশন বাড়ানোর পর টিআরবিটির যে নিয়োগ যে প্রক্রিয়া বা নিয়োগ করার যে পদ্ধতিটা অনেকটা সময়ের ব্যাপার। এবার যদি ফর্ম নোটিশ হয়, মানে নোটিশ যদি পাবলিশ হয়, তাহলে মোটামুটি মানে পাবলিশ হওয়ার থেকে মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় নেয় সেই ফর্ম ফিল আপের ব্যাপারটা। কারণ ত্রিপুরাতে মোটামুটি 40 থেকে 50 হাজার ক্যান্ডিডেট আছে বিএড এবং ডিএলএড করে, অ্যাপ্রক্স আমি একদম
পারফেক্ট নাম্বারটা কইতেছেন অ্যাপ্রক্স মানে কম বেশ হইতে পারে 40 থেকে 50,000 ক্যান্ডিডেট। তাহলে ওই সংখ্যাটা যদি ফর্ম ফিল আপ করতে হয় মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় নিব। তাহলে 1 মাস 1.5 মাস সময় নিলে তো মোটামুটি মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারির জিনিস ফর্ম ফিল আপই চলবো, যদি ডিসেম্বরও যদি পাবলিশ হয় তাহলে এবার মনে করো ফেব্রুয়ারি পর্যন্ত মনে করো ফর্ম ফিল আপের ব্যাপারটাই ধরলাম। তারপরে এই ফর্মগুলারে তারা কম্পিউটারাইজ কইরা তারপরে তোমার এই কী করবো, এডমিট কার্ড রিলিজ করবো। তো এডমিট কার্ড করতে গেলে প্রত্যেকটা তোমার ক্যান্ডিডেটের নামে এডমিট কার্ড রিলিজ হইব। এডমিট কার্ড বাই করতে গেলে এখানেও অনেকটা সময়ের দরকার। এবার এডমিট কার্ড যখন বাইর হইব এবার সেন্টার রেডি করতে হবে যে 40-50 হাজার ক্যান্ডিডেটের পরীক্ষা কইলিব, এখানে কিন্তু 1-2টা সেন্টার দেওয়া হইতো না, অনেকগুলো সেন্টারের দরকার। তাহলে এতগুলো সেন্টারের মানে ম্যানেজ করুন বা এতগুলো সেন্টারের সেট আপ করুন, এখানেও মোটামুটি প্রায় অনেক দিন সময়ের দরকার। তো মোটামুটি ফর্ম ফিল আপ থেকে শুরু করে এডমিট কার্ড বাইরন পর্যন্ত মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগে, মিনিমাম এটা লাগে। যদি এক্সামটা সুন্দরভাবে কন্ডাক্ট করতে হতে 3 থেকে 4 মাস লাগে। তাহলে যদি ডিসেম্বর বা জানুয়ারিতে পরীক্ষার বা টেট এক্সামের নোটিফিকেশন বাইরো, তারপর তুমি যে জানুয়ারি থেকে 4 মাস ধরে যাও তাহলে এপ্রিল পর্যন্ত তোমার এই টাইম লাইনটা। তাহলে মনে করো এপ্রিল বা মে জুন ওই সময়ের মধ্যে টেট এক্সামটা হওয়ার একটা চান্স আছে, এটা পসিবিলিটি। আমি একদম পারফেক্ট যে মাস কইতে পারবো এমন না, এটা কেউই কইতে পারতো না। মানে আগের এক্সামগুলো দেখলে এরকম মনে হয়েছে এরকম একটা সময় লাগতে পারে। হ্যাঁ, আমি কিন্তু এটা প্রসেসের অনুযায়ী আমি কথাগুলো কইতেছি, কনফার্ম কিন্তু আমি কইতাছি না। মানে যে একটা সিস্টেম এক্সাম নেওয়ানোর যে সিস্টেম যা যা মানে ক্রাইটেরিয়া বা যা যা স্টেপ থাকে ওই স্টেপগুলো আমি সময় ধরে ধরে কইতে গিয়ে দেখছি যে এটা মোটামুটি 4 থেকে 5 মাস সময় লাগে থাকে এডমিট কার্ড আসার আগ মুহূর্ত পর্যন্ত। ঠিক, তাহলে এই কোশ্চেনটা তোমরা পাই গেলা। যদি ডিসেম্বরে রিলিজ পাবলিশ হয় তাহলে মোটামুটি এপ্রিল মের দিকে এক্সামটা হওয়ার চান্স আছে। এর ছাড়াও সব কিছুই সম্ভব, এর আগেও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রিপারেশনটা তোমরা হাই লেভেলে রাখো, নোটিফিকেশন দিব তারপরে পড়তে বইবা পাই তাহলে সম্ভব না। চলো আমরা আবার কোশ্চেনে জায়গা, যেহেতু এই ভিডিওটা স্পেশালি কোয়ালিফিকেশন লইয়া টেট 1 টেট 2 কে দিতে পারবো। তো এবার আরেকটা কথা কয়ে দিই, যদি তোমরা এসটিজিটি বা এসটিপিজিটি এক্সামে কে বসতে পারবো বা কী কোয়ালিফিকেশন লাগবে ওই ব্যাপারগুলো যদি জানতে হয় তাহলে তোমরা কমেন্ট করে রাখো। আমি নেক্সট আরেকটা ভিডিওতে এসটিজিটি এসটিপিজিটির ব্যাপারটি কম, কারণ এতগুলো করলে অনেকে মাথায় গুলাই নিব জিনিসটি। এবার আরেকটা কোশ্চেন হচ্ছে যে একজন হচ্ছে ডিএলএডের সে ফাইনাল ইয়ারে আছে, ডিএলএড যে কোর্সটা 2 ইয়ার্সের হয় সেটা তার ফাইনাল ইয়ারে আছে, মানে প্রথম ইয়ার শেষ এবার সেকেন্ড ইয়ারে আছে। তাহলে সেকেন্ড ইয়ার থাকলে সে কইছে যে জাস্ট কইলো যে একটু হ্যাঁ, এবার কিছু তার কিন্তু সেকেন্ড ইয়ারে যেহেতু আছে সে সেকেন্ড ইয়ারে যেহেতু ডিএলএড করতেছে তাহলে সে কি এক্সামে বসতে পারবো? অবশ্যই সে বইতে পারবো এবং এপিয়ারিং দিয়ে বইতে হইব, যেহেতু তার টেট মানে সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়েছে না। ডিএলএড তো 2 বছর হয়, মানে ইয়ারলি হয়, মানে 1 এবং 2 2 বছরের ডিএলএড হয়। তো এবার এপিয়ারিং দিয়ে সে বইতে পারবো। একটা কথা হয়েছে গিয়ে সে যখন এক্সাম দিব, এক্সাম দেওয়ার পরে যে স্ক্রুটিনি হইব সেই সময় তার ডিএলএড সার্টিফিকেট মার্কশিট অবশ্যই এখানে টিআরবিটির যারা জাজ বা টিআরবিটি যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করবো তারারে নিয়ে হার্ড কপি নিয়ে দেখাইতে হইব। তারারে কোনো মুখের কথা হয় না, তারা সবসময় প্রুফ চাইবো যে তুমি বিএ ডিএলএড করছো হোক কি না, তুমি করছো, করলে সার্টিফিকেট দেখাইবা, শেষ, ক্লিয়ার কাট কথা। তুমি এবার এক্সাম কোয়ালিফাই করো তাহলে তুমি প্রফেশনাল কোর্সটাকে কমপ্লিট করে নাও, কিন্তু এক্সামও এপিয়ারিং দিয়ে অবশ্যই বইতে পারবা। তাহলে এই কোশ্চেনটাও তোমরা পাই গেছো। এবার কোসে ডিএলএড চলাকালীন কি টেট এক্সাম দেওয়া যায় কি? আরেকটা কোশ্চেন, সিমিলার কোশ্চেন। হ্যাঁ, ডিএলএড করলে তুমি টেট এক্সাম অবশ্যই দিতে পারবা। কোন এক্সামটা দিতে পারবা? টেট 1 এবং টেট 2 দুইটা এক্সামই দিতে পারবা। এবার ডিএলএড থাকলে টেট 1টা কীভাবে দিতে পারবা? যদি টেট 1 দিতে চাও তাহলে তোমার 50% থাকতে হবে কোনখানে? কলেজে, কলেজে না, তোমার 12-এ যদি 50% থাকে এবং ডিএলএড থাকলে তুমি টেট 1-এ বসতে পারবা। ঠিক, যদি তুমি এসসি এসটি মানে পিএইচ হো তাহলে তুমি 45 পাইলেও চলবো। 50% আমি শুধু ইউআর ক্যাটাগরি ধরে কয়ে দিতেছি। আর যারা এসসি এসটি তারা নিজেই জানো যে তোমরা 5% রিল্যাক্সেশন আছে সব জায়গাতেই, মানে মার্কের ক্ষেত্রে। আরেকটা ব্যাপার হয়েছে গিয়া টেট 2 ক্ষেত্রে সে ডিএলএড থাকলেও টেট 2 দিতে পারবো। এবার 12-এ যদি 50% আছে মানে কি তার টেট 2 দিতে পারছে। এবার টেট 2 ডিএলএড করছে। এবার আরেকটা ব্যাপার হয়েছে গিয়ে সে গ্রাজুয়েশন যদি 50% না থাকে তারপরও সে টেট 2ও দিতে পারবো। এবার গ্রাজুয়েশন করা থাকতে হইব। 12 এবং গ্রাজুয়েশনে যদি গ্রাজুয়েশন সার্টিফিকেটটা তার হাতে থাকে সে টেট 2 দিতে পারবো এবং ডিএলএড থাকলেও সে দিতে পারবো, কিন্তু গ্রাজুয়েশনে 12-এ 50% ম্যান্ডেটরি। এবার এই কোশ্চেনটা গেছে। এবার গেছে টেট এক্সামটা কোন মাসে হইব এটা আমি আগে কোশ্চেনটার আনসার দিয়ে দিছি, এটার তুলি না। বা 2022-এ যারা কোয়ালিফাই তারা নিয়োগটা কবে হইব বা কীভাবে হইব। দেখো আরেকটা ব্যাপার, দেখো তোমরা এত কনফিউশনে থাকো বা এত ডাউট নিয়ে থাকো বা এত মানে নিজের প্রতি এত বিশ্বাসটা অনেকটা কম থাকে যে স্যার টেট কোয়ালিফাই করছি, চাকরিটা কি টেট কোয়ালিফাই করলে কি চাকরি পাই যাবো গানি। দেখো যারা 2022-এ এক্সামটা, আমি রিয়েলিটি কথা বলতেছি, পজিটিভ কথা, মানে সব কিছুর মধ্যে কিন্তু অন্য কিছু নিয়ে আমার জড়ায়ও না, আমি পজিটিভ কথাগুলো কয়ে দিতেছি। যারা 2022-এ এক্সাম দিছিল তারা যদি এই নেগেটিভ সোচ থাকতো যে আমি কি চাকরি পাই যাবো গানি বা আমি টেট কোয়ালিফাই করতে পারবো নি, যারা পজিটিভ মাইন্ড নিয়ে পড়াশোনা কইরা 2022-এ টেট কোয়ালিফাই করছে তারা লাগে কিন্তু আজকের ডেটে যে নোটিশটা তারা লাগে অ্যাপ্রক্স 300 লোকের লাগে কিন্তু আজকের দিনটা, শুধু তারা লাগে আজকের দিনটা। আর বাকিরা যারা নেগেটিভ সোচ নিয়ে অতদিন চলতা যে টেট এক্সাম হইব কি না,
বা টেট এক্সাম কোয়ালিফাই করুম কিনা তারা দিন মতো আজকের দিনটা তারা লাগে না। আজকের দিনটা শুধু 40,000 ক্যান্ডিডেটের মধ্যে যারা 300 বা 400 ক্যান্ডিডেট অ্যাপ্রক্স কথাটা কিন্তু কইতেছে, আমি পারফেক্ট নাম্বারটা কইতেছি না, যারা কোয়ালিফাই করছে তারা লাগে আজকের দিনটা। দেখো আজকে ঠিক নোটিশ কিন্তু আয়া গেছে, হ্যাঁ নোটিশও আইছে। ওই দিন আমি একটা মোটিভেশনাল স্পিচ দিছিলাম মোটামুটি 40 মিনিটের, ওইটার মধ্যে আমি কথাটা কইছিলাম যে দেখো আগে তুমি টেট এক্সাম ক্লিয়ার করো, জবের ব্যাপারটা তুমি ছাড়ো। টেট এক্সাম কোয়ালিফাই করলে আজকে হোক কালকে হোক তোমার লেগা ভালো দিন অপেক্ষা করতেছে। আমি কোনো কিছুর মধ্যে জড়াইতে চাইতেছি না। যদি তুমি টেট কোয়ালিফাই করো তোমার লেগা ভালো দিন অপেক্ষা করতেছে। এবং যারা 2015 থেকে টেট কোয়ালিফাই করছে সবাইরই একটা ভালো সময় আইছে। আজকে না হোক একদিন, আজকে না হোক 1 মাস পরে হইলেও ভালো খবরটা অবশ্যই আইছে। তো তোমার অবশ্যই টেট কোয়ালিফাই আগে করতে হইব, চাকরির ব্যাপারটা ছাড়ো। যদি টেট কোয়ালিফাই করো অবশ্যই তোমার লেগা ভালো দিন অপেক্ষা করতেছে। এটা আমি দূরে কই, আর বেশি ভিতরে আমি যাই না। এবার টেট কোয়ালিফাই যদি নাই করো তো তোমার এতগুলো যে কোশ্চেন, এত ডাউট, এটির কোনো মানেই রাখে না। তাহলে তুমি ডাউট নিয়ে বসে থাকো ভাই। আর যারা পজিটিভ মাইন্ড নিয়ে পরীক্ষা হলে যাইতেছে, পরীক্ষা দিব, সে কোয়ালিফাই করবো, সে টেটের নোটিশ আইব, ভেরিফিকেশনে যাইব, মেরিট লিস্ট আউট হইব, তার নামে বাড়িতে অফার যাইব, সে স্কুলে যাইব, জয়েন করব, সে চাকরি করব। আর যারা ডাউট বা কনফিউশন, তারা কনফিউশনই পড়তে থাকবো, একের পরে কোশ্চেনই করতে থাকবো, পরীক্ষা হইব কি না হইতো না, ডাউট নিয়ে বয়ে থাকবো। আর যে পজিটিভ মাইন্ডে কাজ করতেছে সে অটোমেটিকলি তার রাস্তা সে খুঁজে আনতেছে। যারা 2022 পজিটিভ মাইন্ডে পরীক্ষা দিছিল আজকের দিনটা তোমার কাছে এটাই প্রমাণ। আজকের দিনটা তার এটাই প্রমাণ। যারা পরীক্ষা দিছিল 2022 কোয়ালিফাই করতেছো না, আজকে তোমার বাড়ির সামনে দিয়া, যারা টেট কোয়ালিফাই করছে তোমার বাড়ির সামনে দিয়ে হাইটেটে যাইব, যাওয়ার সময় কয়ে যাইব বন্ধু আজকে আমার ভেরিফিকেশন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিব আজকে ফাইনালি আমার ভেরিফিকেশনটা কমপ্লিট। যখন ওই জিনিসটি দেখবা না তখন মনে খুব লাগবো ভাই, কি কমু, মানে এই জিনিসটা না তুমি কারোর সঙ্গে না কইতে পারবা না শুইতে পারবা। দেখো সবাই কিন্তু এখন ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিব আজকে ফাইনালি ভেরিফিকেশন কমপ্লিট, এই ওয়ার্ডটা দেখো এই সেন্টেন্স মানে ইউজ করবো তারা। অনেক স্বপ্নের যে অনেক স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নগুলো পূরণ হইব, এই কথাটি হয়তো বা অনেকের পিন করতেছে, মানে অনেক কষ্ট হইতেছে, কিন্তু আসলে কিন্তু রিয়েলিটি অ্যাকসেপ্ট না করতে জানলে ভাই কিছু করার হইতো না। মানে এই রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে হইব। দেখো যখন তোমার আশপাশে বন্ধু বান্ধবরা সবাই ভেরিফিকেশনে যাইব, ছবি দিব, তখন তুমি আমার কথাটি মিলাই নিও যে তোমার কাছে কিরকম মানে ফিলিংস আইব বা কি কারে কি কইবা, কারোরে কোয়ার রাস্তা থাকতো না। শুধু নিজেই পস্তাইবা, নিজেই কোশ্চেন নেবা, আরে আমি কেড়ে বললাম না রে ভাই, আমি কেড়ে বললাম না, আমি কেড়ে পাস করলাম না রে ভাই। মানে নিজে মানে কি কইবা, তোমার কাছের মানুষটা গিয়ে তুমি কিচ্ছু কইতে না। তোমার মা বা কইব কে রে আজকে তারা বাড়ি যে ভেরিফিকেশনে গেছে রে কিতা চাকরি দেওয়ার কিতা বলে, তখন তুমি মা রে না কইতে পারবা না বাবা রে কইতে পারবা, তখন শুধু নিজেই দুষবা। তো এই কারণে হচ্ছে আগামী তো যখন টেট এক্সামটা হইব, আগে টেট এক্সাম কোয়ালিফাই করণের চেষ্টা করো, চাকরির ব্যাপারটা তুমি ছাড়ো। টেট এক্সাম কোয়ালিফাই করলে তোমার লেখা ভালো সময় অপেক্ষা করতেছে। ঠিক মানে আমি আমার কোশ্চেনে আবার চলে যাই, কথায় অনেক কথায় পড়ে। ঠিক আমি চাই যেন তোমরা যে স্বপ্নগুলো পূরণ হোক। হয়তো আমার কথাটি অনেকের মনে লাগতে পারে, তার লাগে আমি এক্সট্রিমলি সরি, কারণ একটু রিয়েলিটি সময়ে কইয়ালাই। কারণ কিছু বাস্তব জীবনে তোমরাও আয়ো বা আমরাও ফেস করছিলাম, এই কারণে আমি এই কথাগুলো কইয়ালাই। কারণ রিয়েলিটি জানি না লাইলে অবশ্যই পরে তার কষ্ট হইতো না আর কি। চলো আরেকটা কইছে, স্যার আমি 12 কমপ্লিট করলাম, ডিএলএডও করছি, এবার আমি টেট 2 দিতে পারুম? হ্যাঁ তুমি 12 কমপ্লিট করছো, ডিএলএড করছো, অবশ্যই তুমি টেট 2 দিতে পারবা। কিন্তু কইছে যে সে গ্রাজুয়েশন করছে না, তাহলে ভাই তুমি এবার দিতে পারতা না। টেট 2 দিতে গেলে তোমার গ্রাজুয়েশন মাস্ট বি থাকা প্রয়োজন। তুমি ডিএলএড করছো ভালো কথা, 12 50% আছে ভালো কথা, কিন্তু টেট 2 যে নিয়োগটা হয় সেটা বেসিক্যালি 6 to 8 এর টিচার, মানে 6 to 8 এর ক্লাস করায়। তাহলে তুমি ইউজিটি মানে টেট 12 মানে তুমি 1 to 5 এর লেগে তুমি টিচিং করতে পারবা। তাহলে এবার ব্যাপারটা হয়েছে গিয়ে তুমি কেন টেট 2 তে যেতে পারতা না? তাহলে তুমি জানো ব্যাপারটা, বা টেট 2 তে যেতে গেলে তোমার গ্রাজুয়েশন থাকতে হইব। আমি আজকেও টিআরবিটির ওয়েবসাইটে গিয়া তারা যে নোটিশ কি কোয়ালিফিকেশন থাকা দরকার আমি ওগুলো আজকেও রিভাইজ করছি। এবার এই কোশ্চেন দিয়ে গেল। আর আরেকটা কোশ্চেন করছে ডিএলএড কমপ্লিট থাকলে কি অ্যাপ্লাই করতে পারবো নাকি গ্রাজুয়েশন করতেই হবে? এবার বলছে ডিএলএড যদি থাকে তাহলে কি টেটে অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই তুমি করতে পারবা। তুমি ডিএলএড থাকলে তুমি টেট 1-এ অ্যাপ্লাই করতে পারবা। আর ডিএলএড করছো মানে কি তোমার 12-এ 50% আছে দিকেই তুমি ডিএলএড করতেছো, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটি অনেকেই বুঝে না, যে বুঝে কিন্তু কনফিউশনের ব্যাপারটা আর কি। কারণ এত মানে এলিজিবিলিটি দিয়ে রাখছে, এত কিছু মানে পয়েন্ট দিয়ে রাখছে, অনেকে কনফিউশন হয়ে যাবে। তো তোমরা যদি কনফিউশন থাকে, আরেকজন কোশ্চেন করছে যে স্যার সায়েন্স স্টুডেন্ট আর্টস টেট 2 দিতে পারবো কিনা? অবশ্যই দিতে পারবা। এটা আমি একটু ডিপলি কই। হ্যাঁ ব্যাপারটা কি, দেখো যখন তোমার স্ক্রুটিনি হইব, হ্যাঁ তখন তোমার দেখা হইব যে তুমি গ্রাজুয়েশনে 50% মার্ক পাইছো কিনা, 12-এ 50% মার্ক পাইছো কিনা। তখন তুমি তোমার ওইটা দেখতো না যে তুমি ম্যাথে কত পাইছিলা বা ইংলিশে কত পাইছিলা বা সায়েন্সে কত পাইছিলা। এটা টেট 2 এর কথাটা কিন্তু কইতেছে, অন্যটির সাথে কোনো গরমিল লাগায় না। হ্যাঁ কামরুল হাসান মানে এই কোশ্চেনটা করছিল যে সায়েন্সের সে টেট 2 দিতে পারবে না। অবশ্যই দিতে পারবা। তো কি কারণে দিতে পারবা, যখন তুমি দেখো আমি মনে করি যে তুমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্সে দিলে ভালো, তুমি সায়েন্সের যেহেতু আবার টেট 2 তে যদি এই আর্টস স্ট্রিমে আয়ো তাহলে কিন্তু অনেক কিছু নতুন তোমার শিখতে হইব। এই কারণে যদি তুমি সায়েন্সেই দাও, কিন্তু তারপরে তোমার কোশ্চেনটা আমি আনসার দেওয়ার চেষ্টা করি, তুমি অবশ্যই দিতে পারবা। এই কারণে যখন তারা ভেরিফিকেশন করে এরকম কোনো
কোনো যে 12-এ তুমি সায়েন্সে কত পাইছো বা ম্যাথের পাঠে কত পাইছো তারা দেখে না, টোটাল অ্যাভারেজ দেখে যে 12-এ তোমার 50% আছে কিনা, গ্রাজুয়েশনে 50% আছে কিনা, ওই জিনিসটাই তারা দেখে। এই কারণে তুমি টেট অবশ্যই দিতে পারো, কোনো প্রবলেম নাই। এবার আরেকজন কোশ্চেন করছে যে আজকে যে নোটিফিকেশন এলো এটা কি ফ্রেশার দিতে পারবো নি? পি সিনহা, পি সিনহা তোমার কোশ্চেন হলো গিয়া যে না, যারা ফ্রেশার্স তারা এই এক্সাম না, এটা এই যে ফর্ম ফিল আপটা মানে এই যে সিলেকশন টেস্ট না, এটা হচ্ছে সিলেকশন করা হইব পোস্টের লেগে, মানে কে কে অলরেডি ত্রিপুরায় যে টেট পরীক্ষা হয়েছিল 2022-এ, যারা যারা মানে যাদের কাছে টেট সার্টিফিকেট আছে তারাই অ্যাপ্লাই করতে পারবো। যদি তুমি কাছে টেট সার্টিফিকেট থাকে তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে তোমার কাছে নাই, যেহেতু তুমি কিছু ফ্রেশার্স, তাহলে যারা অলরেডি বিএ ডিএলএড করছে এবং টেট পরীক্ষা পাস করছে তারাই শুধু এখন এই ফর্মটা ফিল আপ করবো। ফর্ম ফিল আপ করার পর তারা একটা স্কুটিনি হইব, মানে নামের একটা লিস্ট বাড়িব, ওই অনুযায়ী তারা ফর্ম ডকুমেন্টস গিয়ে দেখাইব। ওইটি দেখানোর পরে যদি তারা প্রত্যেকটা স্টুডেন্টের ডকুমেন্টস ওকে থাকে তখন তার নামে আরেকটা মেরিট লিস্ট বাড়িব। ওই মেরিট লিস্ট অনুযায়ী উপর থেকে ফ্রম মানে অফার ডিস্ট্রিবিউশন শুরু হইব। এটা ডাইরেক্টর অফ এলিমেন্টারি থেকে অফারগুলো ছাড়া হইব। আর টিআরবিটি শুধুমাত্র সিলেকশন করে, স্ক্রুটিনি করে। ঠিক, তো এইবার ব্যাপারটা হইলো, তাহলে তুমি পি সিনহা তোমার আনসার পাই গেছো। এটা শুধু যারা টেট কোয়ালিফাই তারাই শুধু আজকের যে নোটিফিকেশনটা ফিল আপ করতে। আরেকজন বলছে যে পিজিটি নিবনি 2025-এ নোটিশ দেওয়ার কথা। দেখো এটা সবটাই তো উপরে, মানে এটা আমিও যে এটা কমু 2025-এ পিজিটির ব্যাপারটা এখনো কোনো ক্লিয়ারিফিকেশন আমিও দেখছি না, বা পেপারও পরও দেখছি না এখনো। যদি অবশ্যই খবরটা নিউজটা পাই অবশ্যই জানানো হইবে, এবং এটার উপর আমি স্পেশালভাবে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখনো পর্যন্ত পিজিটির ব্যাপার নিয়ে কোনো ধরনের পিজিটি জিটির এসটিজিটির নিয়ে কোনো ধরনের নিউজ নাই। এখন শুধুমাত্র যতটুকু নিউজ পেপারের খবরে যতটুকু জানতে পারলাম যে টেট 1 এবং টেট 2 এক্সাম হইতে পারে, এটাও আমি কনফার্ম না, ওইটা পেপার দেখে আমি কইতাছি। ঠিক, কারণ কি যতদিন টিআরবিটির থেকে নোটিশ না আইব ততদিন কেউই কনফার্ম হইতে পারতো না। আমি কিভাবে কইলাম যে এসটিজিটি বা পিজিটি এক্সাম হইব? কারণ নোটিশ হাতে না পাইলে, দেখো ডকুমেন্টস ছাড়া কারোর মুখের কথা কোনো বিশ্বাস করতে নেই। ডকুমেন্টস হইছে এখনের সময়ের প্রুফ। তুমি যে 12 কোয়ালিফিকেশন বা তুমি যে গ্রাজুয়েশন করছো তোমার প্রমাণ কি? তোমার দীক্ষা প্রমাণ না, তোমার সার্টিফিকেটটা দীক্ষা প্রমাণ। তাহলে টিআরবিটির থেকে যতদিন এসটিজিটি বা পিজিটির নোটিশ না আইব, এর উপরে যেই কথা কইব, মনে করো আমি কইলাম ইডি সবডি, মানে এটি কি একটা মনে করো মানে একটা কথার কথা আর কি, এটা সিউরিটি না। যখন টিআরবিটির মধ্যে ওয়েবসাইটে নোটিশটা আইব তখনই আমি কনফার্ম হইতে পারলাম এবং এই নোটিশটা হাতে দেখাইতে পারলাম যে দেখো এটা হচ্ছে গিয়ে নোটিশ, এই ডেটে এক্সাম হইব। আর এর ভিতরে যারা যারা এই ব্যাপারে কথা বলি এটি সবই আন্তাজি কথা কইব। আমি একদম ক্লিয়ার কাট কথা কই যে তোমরা খুশি করনে লেগে আমি নিজের আন্তাজে একটা কথা কয়ে দিলাম, তা না। তুমি আমি যে টেট 1-2 কথাটা কইছি এটা আমি একটা প্রসেসের কথাটা কইছি, যে টেট এক্সাম নিতে গেলে কিরকম সময় লাগতে পারে আমি সময়টার ব্যাপারে কইছি। আমি এরকম কিন্তু কইলাম না যে জুনে এক্সাম হইব, জুনে 2 তারিখ হইব 3 তারিখ হইব, এমন কোনো আমি কথা কইছি না। আমি একটা টেন্টেটিভ কইছি যে এরকম সময় লাগে টেট এক্সাম হইলে। যদি ডিসেম্বরে নোটিশ বাইরো তাহলে এরকম সময়ের ভিতরে এক্সাম হওয়ার চান্স আছে, মানে এই মাসেই হইব, আমি এরকম কোনো কথা কইতাছি না। ঠিক, মানে একটা টেন্টেটিভ একটা এক্সাম নিতে গেলে কী কী প্রসেস থাকে ওই প্রসেসগুলো কইলাম যে এই সময়গুলো লাগতে পারে। ঠিক, এবার আরও কিছু কোশ্চেনে যাই, যারা এলিজিবিলিটি বা এই তোমরা যে কোয়ালিফিকেশন লইয়া যে ব্যাপারটি, কে কি এক্সামে বইতে পারবা, 12 পাস, অনেকে গ্রাজুয়েশন করছো বা অনেকে এমএ করছো, কে কোন এক্সাম দিতে পারবা, এই ব্যাপারটি নিয়ে অনেকে ডাউটে আসো। তো এই কারণে আমি প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করতেছি। এবার আরেকজন কইলো যে আরেকজন কইলো যে এপিরিং দিয়ে এক্সাম দিলে তাহলে কি আমি চাকরি পাবো? আবার সেম কোশ্চেন আগেরটা, এপিরিং দিয়া যদি তুমি অবশ্যই যদি টেট পাস করো অবশ্যই তুমি চাকরি পাইবা, কেন পাইতা না? অবশ্যই চাকরি পাইবা, কিন্তু এটার মধ্যে একটা স্টার মার্ক আছে। স্টার মার্কটা হলো এপিরিং দিয়া যখন তুমি এক্সাম ফেস করবা, এক্সাম কোয়ালিফাই করার পর যখন টিআরবিটি তোমার ডাকাইবো যে তোমার ডকুমেন্টস নিয়ে তুমি আয়ো, তখন সেই সময় তুমি যে এপিরিং দিছিলা বিএড হোক ডিএলএড হোক, তখন তোমার মার্কশিট সার্টিফিকেট তাদের কাছে নিয়ে যাইতে হইব এবং হার্ড কপি দেখাইতে হইব যে স্যার আমি বিএড ডিএলএড করছি, এই দেখেন আমার সার্টিফিকেট, এই আমার মার্কশিট। তখন তারা তোমার ভ্যালিড কইয়া তোমার ডকুমেন্টস ওকে করবো, তখন তোমার নামে মেরিট লিস্ট আউট হইব। তার আগে মেরিট লিস্ট আউট হইতো না। ঠিক, চলো এবার আরেকটা কোশ্চেনে যাই। আরেকজন কইলো যে বিএড ডিএলএড করছি এখন কি টেটে বসতে পারবো? এখন সে বিএড ডিএলএড করছে মা একদম ইজিলি, কেন বইতে পারতা না? তোমার যদি বিএড ডিএলএড করা থাকে অবশ্যই তুমি টেট 1-2, এবার বিএড থাকলে তুমি টেট 2 বসতে পারবা, এসটিজিটি বইতে পারবা, পিজিটি বইতে পারবা যদি এমএ থাকে। তো এসটিজিটি ব্যাপারটা এখন আর কইয়া তোমরা মানে কনফিউশন করি না, এসটিজিটি এবং পিজিটি ব্যাপারটা আমি নেক্সট একটা ভিডিওতে কমু। ঠিক, আরেকটা কোশ্চেন হয়েছে গিয়া, ভিডিওটা হয়তো অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে কিন্তু তারপর অনেকে ওয়াচ করতেছো, আমি খুব খুশি। যারা যেমন রাজেশ দেবনাথ, কামরুল, পি সিনহা, তারপরে তাপস দেবনাথ, আমার নামে নিমিত তাপস, ঠিক থ্যাংক ইউ তোমারে, তুমি সবসময় আমার ভিডিওগুলো দেখো, আমি লাইকও করো, আমি খুব খুশি। তনুশ্রী দে, তারপরে পাপন দে, আমাদের সঙ্গে শিবু স্যার আছে, স্বপন স্যার আছে, অনেকেই যারা এই প্রফেশনে আছে, টিচিং প্রফেশনে, তারা অনেক সময় করে সময় যদি হয় তারাও আমার এই ভিডিওগুলো ওয়াচ করে। তো সব টিচারদের অনেক অনেক ধন্যবাদ আমার এইভাবে অ্যাপ্রিসিয়েট দেওয়ার লেগে। তো আরও এবার কোশ্চেনে জায়গা, তো আরেকটা কোশ্চেন করছে স্যার যে কলেজে মানে সে গ্রাজুয়েশনের ব্যাপারটা করতেছে, ডিএলএড সে করছে, সে কি টেট 2 দিতে পারবো কিন্তু সে গ্রাজুয়েশনে 50% নাই। এই কোশ্চেনটা 50% যে নাই ব্যাপারটা, এই 50% ব্যাপারটা জানো কোন ইয়ার স্টুডেন্ট তারা? এরা হইছে সেই ইয়ারলি যে কোশ্চেনগুলো মানে পরীক্ষা হইতো ইয়ারে, মানে 3 বছরে যে বিএড মানে গ্রাজুয়েশন কোর্স তারার ক্ষেত্রে। কারণ
এটা সত্য, এটা মাইনা নিমু যে সেমিস্টার মানে সিস্টেম লাগু হওয়ার আগে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে আসলেই যারা আমাদের দিদি দাদারা আসিল কলেজে 50% উড়ানো খুবই টাফ আসলো, খুবই ডিফিকাল্ট আসলো। কারণ আমারই অনেক দাদা দিদি তারা আছে যে কলেজে আমি শুনতাম যে 60 মার্কে মানে 16 নাম্বারে একটা কোশ্চেন আইতো, কীভাবে সম্ভব 16 মার্কের নাম্বারে একটা বড় কোশ্চেন লেখা ফুল মার্ক পাওয়া সম্ভব না। কিন্তু এক্ষণে যে সিস্টেম কলেজের ক্ষেত্রে সেমিস্টার প্রথা চালু হওয়ার পর থেকে 6 মাস অন্তর অন্তর এক্সাম হয়, বছরে 2বার এক্সাম হয়, তাইলে তোমার কি ইন্টারনাল এক্সাম আছে, অনেক প্র্যাকটিক্যাল আছে, অনেক প্রসেস আছে এক্ষণে মার্ক তোলার। কিন্তু আগে যারা দিদি দাদা তারা মানে 2014 আগে যারা ব্যাচগুলো বাইরে ছিল 2014 থেকে সেমিস্টার প্রথাটা চালু হয়েছিল আমার যতটুকু নলেজে আছে, তার আগে যারা গ্রাজুয়েশন বা এমএ করছে আসলে দিদি তারা আমি বা দাদা তারা আমি সেলুট জানাই। কারণ ওই সময় 50% যারা উঠাইতে পারছে মানে খুবই হার্ডওয়ার্ক করছে। ওই সময় যদি কেউ 50% উড়াই থাকে, সেই দাদা দিদি যখন সেমিস্টার এক্সাম দেয় উনি 80% পাইব, 90% মার্ক তুলতে পারবে, এটা একদম শিওরভাবে কয়ে দিছি। কারণ তারা এত হার্ডওয়ার্ক করেও 50% উড়ানোটা ওই সময় খুবই ডিফিকাল্ট আসলো। বা ওই সময় যারা মনে করো 45 বা যাই উড়াইছে তারা যদি এখনে যদি ওই হার্ডওয়ার্ক যদি এখনো যদি করে ওখানে স্টুডেন্টরা তারা 85 যাবো। আগের একটা সময় 50 আর এখন 85 যাবো। মানে এক্ষণে স্কোর করণের অনেক জায়গা আছে। কলেজ থেকে ইন্টারনাল একটা মার্ক যায়, তারপরে সেমিস্টার সিস্টেম থাকে, এমসিকিউ থাকে 40 নাম্বার বাই। এমনি একজন স্টুডেন্ট 50% পাইতো না, অবশ্যই একজন পাইবো। এবার 50% যে নাই হয়তো বা উনি সেই 14 আগে একদম মিলাই নিতে পারে, সেই 14 আগে সেই ক্যান্ডিডেট, এই কারণে ওনার গ্রাজুয়েশনে 50% উঠাইতে পারছেন। এটা কোনো ওনার দোষ নাই, কারণ এক্সামগুলোই এরকমভাবে হইতো। ঠিক যারা 12-13 ওই সময় গ্রাজুয়েশন করছিল বা এমএ করছিল, তাহলে উনি কইছে যে কলেজ করছে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, ডিএলএড কোর্স করছে। ডিএলএড কোর্স মানে কি তাহলে ওনার হয়তো বা উনি তোমার 12-এ 50% আসলো, কারণ ডিএলএড করতে 12-এ 50% লাগে। তাহলে ট্যাটু দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। সেই দাদা সে হয়তো উনি হয়তো তিনি অবশ্যই ট্যাটু দিতে পারবা তুমি। তোমার যেহেতু 12-এ 50% আছে, তার মানে তুমি ডিএলএড করছো, আর ডিএলএড করতে গেলে 50% এখন লাগেই। আর তুমি যদি 2002-3-4-এর রুলসে চলো বা 2011 আগে যে রুলসগুলো আসলো ওইগুলো তো টিআরবিটি মান্যতা দেয়। কিন্তু এখন তো আর 2011 আগে বিএড করছে এরকম ক্যান্ডিডেট এখন মনে হয় না, ত্রিপুরাতে খুব আছে, হয়তো বা 1-2 জন থাকতে পারে। যারা বিএড ডিএলএড করছে আশা করি সবাই কিন্তু জব পেয়ে গেছিল অনেক আগের, যারা টেট কোয়ালিফাই করে নিছে। তো ইদানিং যারা বিএড ডিএলএড করছে তারাই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। কিন্তু তো ব্যাপারটা হচ্ছে তাহলে উনি এক্সাম দিতে পারবো, 12 ওনার 50% আছে কিন্তু কলেজে নাই, কিন্তু ডিএলএড করছে। হ্যাঁ, টেট 2 দিতে গেলে ডিএলএড থাকলে তুমি অবশ্যই দিতে পারবা। এবার কোশ্চেনগুলো তো এইভাবে গেল। আশা করি প্রত্যেকটা কোশ্চেনের জবাব তোমরা দিলাম, আমি চেষ্টা করছি জবাব দেওয়ার লাগে। তাছাড়া যদি কেউ কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো ওখানে ওয়াচ করতেছে মাম্পি বর্মন, উনিও অনেক সময় প্রায় সময় আমার ভিডিওগুলো দেখে লাইভে আসে, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষত দেখো যারাই আমার এই লাইভ প্রোগ্রামগুলো দেখো সবাই একটু শেয়ার করে দিও। হ্যাঁ, এটাই তোমাদের কাছে আমার পাওনা। কারণ কি যদি শেয়ার করো, যখন অনেক যারা ক্যান্ডিডেট আমার ভিডিওগুলো দেখে উপকৃত হইব, তখন আমার মনে একটা স্যাটিসফ্যাকশন হয়। বা যারা ভিডিওগুলো দেখে অনেকে হেল্প হইব, তখন আমার মনে হয়তো তার মনে থেকে একটু হলে আমার নামে একটু আশীর্বাদ আইব যে ওনার এই তাপস স্যারের ভিডিওগুলো দেখে আমার হেল্প হয়েছে। ওইটাই আমার পাওনা। তোমরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে জাস্ট এতটুকুই তোমাদের কাছে আমার পাওনা। আমার কথাগুলো একটু রাখার চেষ্টা করো, কারণ তোমরা লেগে যে আমি যে আজকের এফোর্টটা দিতেছি বা আমি যে সময়গুলো বাই করে আইতেছি, বাই করার চেষ্টা করতেছি, সবটা কিন্তু তোমরার জন্যই। তো আমি যেহেতু তোমরা জন্য এতটুকু করতে পারি, তাহলে আশা করি তোমরা আমার লাগে এইটুকু করতে পারবো। যারা বিয়ে ডিলেট করতেছে সবাই আমার এই ফেসবুক ইউটিউব চ্যানেলটা তার কাছে একটু শেয়ার করো। আর যত ক্যান্ডিডেট বা যত লাইভে আইবো বা আমার ভিডিওগুলো যত বেশি দেখবো, তত আমি ইন্সপায়ার হবো, তত মোটিভেট হবো, তত কাজ করার চেষ্টা করবো। অনেকেই করছে স্যার আমরা বিভিন্ন ক্লাস দিয়ে সিটিপির উপরে আমি কীভাবে ক্লাস দেবো? তোমরা যদি আমার সাপোর্ট সেইভাবে না দো, তাহলে আমি কীভাবে নিজে মোটিভেট রাখুন? তাহলে তোমরা যারা বিভিন্ন ধরনের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা ফেসবুক গ্রুপ হোক, প্রত্যেকটা গ্রুপে আমার এই ভিডিওগুলো লিঙ্কগুলো শেয়ার করবা। তো যত ক্যান্ডিডেট আমার এই প্রোগ্রামে আইব, যত লাইভে প্রোগ্রাম আইব, তত তার কোশ্চেনগুলো আমি সলভ করতে, তত আমি নিজের মোটিভেট রাখতে পারবো। তাহলে ভিডিওগুলো যদি শেয়ার করো, আজকে আমি তোমরা টার্গেট দিচ্ছি এই ভিডিওটা মিনিমাম 20টা মানে শেয়ার হইতে হইব। যদি 20টা শেয়ার যখন হইব, আমি তখন সঙ্গে সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে তো এটা আমি টাইমলাইন দিয়ে দিছি। এই ভিডিওর নিচে 20 শেয়ার থাকতে হইব, তখন আমি নেক্সট ভিডিও করুন। ঠিক, এবার চলো এবার টিআরবিটি যে গাইডলাইনটা, টিআরবিটি যে নিয়মটা, আমি টিআরবিটি নিয়মটা একবার আমরা তোমরা কইয়া দিই, সবাই একটু ফোকাস করো। তো টিআরবিটি নিয়মটা হয়েছে গিয়া টেট 1-এর ক্ষেত্রে আমি একদম খাতার মধ্যে লেখা নিয়ে নিয়েছি ব্যাপারটা, হ্যাঁ, যেন কোনো ধরনের কনফিউশন না হয়। তো কইছে টেট 1 যদি তুমি দিতে চাও, তোমার দ্বারা কী কোয়ালিফিকেশন থাকতে হইব। তুমি টেট 1 দিতে গেলে তোমার প্রথমত 12-এ 50% থাকতে হইব, একদম ম্যান্ডেটরি, এবং তুমি ডিএলএড থাকতে হইবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে যায়। কিছু হয়েছে গিয়ে মনে করো একদম রিয়ার কেস, যারা ওই 3 বছর 4 বছর, কিন্তু এখনই আবার ইন্টিগ্রেটেড একটা কোর্স চাইতেছে। হ্যাঁ, ইন্টিগ্রেটেড কোর্স করতেছে যারা, তারা কিন্তু সব দিয়ে এক্সামে দিতে পারে। কারণ যত কোর্স লাগু হইতেছে কিন্তু এটি এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে যতগুলো স্কিম এখন লাগু হইব বা যাই পলিসি লাগু হইব, সবাই কিন্তু ওই রুলসে পড়াশোনা করে এলে অবশ্যই সবাই টেট দিতে পারবা। আরেকটা কোশ্চেন হয়েছে গিয়া কইছে যে 12, হ্যাঁ আরেকটা কোশ্চেন, এটা টেটের যে গাইডলাইনটা কইছে যে 12-এ 50% থাকলে এবং তুমি ডিএলএড করা থাকলে 45 এর ব্যাপারটা হয়েছে, তুমি যে ইউআর হতে তোমার 2002-4 ওই সময়ের নিয়মে তোমার বিএড থাকলে হইব। কিন্তু এই সময় তো বিএড ডিএলএড ক্যান্ডিডেট কেউ এখানে নাই, তাহলে তোমার এই ব্যাপারটা নিয়ে আর তো বেশি কিছু করারও নেই। বুঝছে 12-এ যদি এটা হচ্ছে টেট 1-এর ক্ষেত্রে আমি এটাই কইতেছি যে 12-এ 50% থাকলে বা প্লাস
তুমি যে 4 ইয়ারের মানে 4 ইয়ার্সের বিএলএড একটা কোর্স আছে, বিইএলইডি মানে বিএলএড, ডিএলএড যেমন আছে একটা বিএলএড একটা কোর্স আছে, সেই কোর্সটা থাকলে সেই ক্যান্ডিডেট দিতে পারবো। আরেকটা হচ্ছে গিয়ে 12 যদি 50% মার্ক থাকে, 50% যে কথাটা বারবার করতে, সেই কারণে যারা ইউআর ক্যাটাগরি তারা লাগে, আর 45 যদি হয় তুমি এসসি, এসটি আর পিএইচ, হ্যাঁ 3টা ক্যাটাগরিতে যদি থাকো তাহলে 45 হলে তোমার চলবো। বা তোমার 2 ইয়ার্স ডিএলএড এবং স্পেশাল এডুকেশন থাকলেও তুমি টেট 1-এ বসতে পারবা। গ্রাজুয়েশন 2 ইয়ার্স ডিএলএড, তুমি গ্রাজুয়েশনে যদি থাকো এবং 2 ইয়ার্সের যদি ডিএলএড করা থাকো অবশ্যই তুমিও দিতে পারবা। ঠিক, যদি টিআরবিটির আমি ওয়েবসাইটে গিয়ে আমি এগুলো সার্চ করছি। তো আমার ভিডিওটা এখন লিটন দাস দেখতেছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর ভিডিওটা তুমিও একটু শেয়ার করে দিও। তো এবার টেট 2-তেই, টেট 2 এর ক্ষেত্রে বুঝছে যদি কলেজে কেউ 50% থাকে, সে যদি বিএড ডিএলএড বিএডের কথাটা সে যদি ডিএলএড করা থাকে কিন্তু 50% অবশ্যই ওনার লাগবে। শুধু কলেজের মার্ক দিয়ে যদি সে বসতে যায়, ডিএলএড করা থাকলে তাইলে কলেজে 50% লাগবে। চলো এবার নেক্সট, কলেজে বা ইউনিভার্সিটিতে 50% থাকলে বিএড থাকলে টেট 2 দিতে পারবো। এবার কলেজে যদি 50% নাও থাকে, তোমার যদি এমএ মানে মাস্টার ডিগ্রিতে যদি তোমার 50% থাকে, তাহলে তুমি টেট 2 অবশ্যই দিতে পারবা বিএড থাকলে। অনেকে দেখো যে 50% নায়ের যে ব্যাপারটা কইছিলাম, যারা মনে করো 2013 আগে যারা বাইরেছে, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই ভালো স্টুডেন্ট কিন্তু 50% ওঠানো সম্ভব হয়েছে না, কারণ এক্সামগুলো এত হার্ড হতো বা এক্সামের যে টাইপগুলো খুবই লেন্দি কোশ্চেন থাকতো, ওই সময় মার্ক তোলাটা খুব ইম্পসিবল বলতে অনেকেই উঠাইছে, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট উড়ানটা খুব কষ্ট আসলো। তাহলে তারা 50% যদি ওই সময় যদি কলেজে না উঠাই থাকে, তাহলে এমএতে যদি সে উঠাইতে পারে ওই ক্যান্ডিডেট, তাহলে তুমি টেট 2 দিতে পারবা। এবার টেট 2 এর ব্যাপারটা নিয়ে আমি কইতাছি। এবার 12-এ যদি 50% এবং 4 ইয়ার্সের বিএড, বিএলএড বা বিএসসি বিএড, এখন ইন্টিগ্রেটেড কোর্স কিন্তু লাগু হয়েছে 4 বছরের, হ্যাঁ তাহলে তোমার 4 বছরের যে কোর্সগুলো কইরাও তুমি টেটে বসতে পারবা, বিএ বিএড এবং বিএসসি বিএড, হ্যাঁ 4 বছর ইন্টিগ্রেটেড কোর্স কয়টা, ওইটা থাকলে অবশ্যই তুমি টেট 2 দিতে পারবা। এবার 12-এ 50% যদি থাকে, তাহলে 4 ইয়ারের 12-এ 50% একজন ক্যান্ডিডেট আছে, সে টেট এক্সাম দিতে চায়, তাহলে তাকে থাকতে বিএ বা বিএসসি বিএড থাকতে দিব। কলেজে 50% এবং বিএড স্পেশাল এডুকেশন থাকলেও তুমি দিতে পারবা, কলেজে 50% এবং বিএড স্পেশাল এডুকেশন থাকলে অবশ্যই দিতে পারবা। পোস্ট গ্রাজুয়েশন মানে পোস্ট গ্রাজুয়েশন মানে এম এর কথাটা এখানে কইতাছে, যদি 50% থাকে বিএড থাকলে তুমি অবশ্যই টেট 2 দিতে পারবা। গ্রাজুয়েশনে 50% না থাকলেও তুমি টেট 2 দিতে পারবা। যদি তোমার এমপিএতে মানে আর এই পোস্ট গ্রাজুয়েশন থাকলে তুমি দিতে পারবো অবশ্যই। তো পোস্ট গ্রাজুয়েশনে 55% এবং 3 ইয়ার্সের বিএড এমএড ইন্টিগ্রেটেড ইডি থাকলে, ইডি খুব কমই ক্যান্ডিডেট থাকে, ম্যাক্সিমামই একদম সিম্পল কোয়ালিফিকেশনটা নিয়ে। এবার আরেকটা কোয়েশ্চেন করছে, কোয়েশ্চেনটা হয়েছে গিয়া পি সিনহা বললো যে আমার ডিএলএড 2022 এবং 24 মানে 24 যেহেতু ডিসেম্বর করতে আসো, ডিসেম্বরের ফাইনাল এক্সাম দিছি, মানে সে ফাইনাল এক্সাম দিছে, রেজাল্ট অনলাইনে দিছে, হার্ড কপি দিছে না, আমি কি আপকামিং টেট দিতে পারুম? হ্যাঁ অবশ্যই, যেহেতু তোমার কোর্স কমপ্লিট মানে কি না, তুমি ডিএলএড কমপ্লিট হয়ে গেছে, তাহলে তুমি যখন টেট নোটিফিকেশনটা মানে রিলিজ বা বাইরিব, তখন ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটা অপশন থাকে এপিয়ারিং নাকি তুমি পাস, মানে তুমি কোর্স কমপ্লিট করে, তাহলে তুমি কোর্স কমপ্লিট হয়ে গেছে, তোমার যেহেতু অনলাইনে তোমার মার্ক পাইয়া লাইছো, তখন তুমি ফর্ম ফিল আপ করতে পারবা। আর ফর্ম ফিল আপ করার পরে মোটামুটি 2-3 মাসের উপর সময় নেয় এক্সামটা হইতে। ঠিক আছে, তাহলে তুমি এক্সাম অবশ্যই প্রিপারেশন করো, একদম ফুল প্রিপারেশনে থাকো, তুমি অবশ্যই টেট কোয়ালিফাই করতে পারবা, কারণ তোমার সব দিকে তুমি পারফেক্ট, মানে এক্সামের ডিএলএড কোর্সও কমপ্লিট হয়ে যাচ্ছে, আর তুমি অবশ্যই টেটের প্রিপারেশন একদম জোর কদমে নাও, যেন এইবার যেন মিস না হয়। কারণ কি সময়ের সাথে সাথে নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি যদি লাগু হয়, টেট এক্সামের যে অনেকগুলো প্রসেস বাইরে যাবে, তখন ভাইভা টেস্ট থাকবো, বা তোমার তোমার যে ডেমো ক্লাস থাকবো, অনেক প্রসেস কিন্তু লাগু হইব। নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি লাগু হওয়ার আগে গিয়ে তোমরা টেটটা আগে কোয়ালিফাই করো, তখন কিন্তু অনেকটা ধাপ আর অনেক ধাপ বাইরে দেবো। তখন যদি একটা এক্সাম দিলে কিন্তু তুমি চাকরি পেয়ে নিতেছো, তখন কিন্তু অনেকগুলো ধাপ লাগু করবো, তখন কিন্তু চাকরি পাওয়াটা অনেকটা বিশাল হয়ে যাবে। কারণ শিক্ষকতার ক্ষেত্রে এইগুলো দরকার আছে। তো এইগুলাই, আর এরকম কোনো কিছু নাই। এবার কিছু একজন তাপস দেবনাথ একটা কমেন্ট করছে, তো উনি অনেক প্রায় সময় আমার ভিডিওগুলো দেখে, তো তাপস দেবনাথ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি ভিডিওগুলো শেয়ার করো, তাতে আমিও একটু ইন্সপায়ার বা আমি একটু মোটিভেট হই, মানে যখন দেখি অনেকে আমার ভিডিওগুলো দেখে হেল্প হয়। কইছে যে মক টেস্ট করান আপনি আমাদের লাইভে সিডিপি, আচ্ছা কইছে লাইভে আয় সেটা মক টেস্ট করাইতাম। দেখো লাইভে আয় মক টেস্ট করাতে লাগে, সত্যি কথা কি আমি কই তোমরা অনেক কিছু সরঞ্জামের দরকার, বলতে কি লাইভে আয়া মক টেস্ট করাটা তোমার একটা ল্যাপটপের দরকার বা এই পেন টেপের দরকার, কারণ যে আমি লাইভে আমু, তো মনে করো কি বা পিডিএফ তৈরি করেও করানো যায়, অসম্ভব বলতে কিছু না, যদি মনে করে ল্যাপটপ থাকলে তাহলে সুবিধা হয়, ল্যাপটপের স্ক্রিনে রেকর্ড করে পেন টেপের মাধ্যমে কোশ্চেন সলভ করে। কারণ কি, বা আমি এটাও যদি করতে পারি, তোমরা যদি যে আমি কোশ্চেন নিজের মুখে কইলাম এবং 4টা অপশন দিলাম, তো তোমরা সলভ করো, এইভাবে যদি করা যায়, তাহলে তোমরা আমার কমেন্ট করো বা এঙ্গেজ থাকো, তোমরা রিপ্লাই করলে আমি মোটিভেট হই বা আমিও কাজ করার উৎসাহ পাই। তো তোমরা অবশ্যই রিপ্লাই করো যদি এই প্রসেসটা এখন লাগু করতে পারি, আর আমি খুব তাড়াতাড়ি আমার ল্যাপটপটা নিয়ে কাজ শুরু করতে পারি। বুঝছে, মুখে বললে চলে, আর পিডিএফটা ক্লাস শেষে দিয়ে দেবেন, এটাও করা যায়। পিডিএফ দেখো, পিডিএফের যে ব্যাপারটি না, এটি অনেক সময়ের দরকার। তো পিডিএফ ক্রিয়েট করা, কোশ্চেন সিলেক্ট করা, পিডিএফ তৈরি করা, এডিটিং করা, একটা মানে অনেকটা সময়ের দরকার।
তো অবশ্যই আমি চেষ্টা তো অবশ্যই করুম। তো আমারও অনেক কর্মব্যস্ততা থাকে, সব কিছু শেষ করে তারপর আয়া যতটুকু আমি সময় পাই অতটুকু তোমরা নিয়ে দেখো। আমি যেই সময়টা নিয়ে আজকে আমি মনে করো যে মানে এখন যে লাইভে আছি, কিন্তু অনেকটা কিন্তু প্রিপারেশন নিতে হয়। সবগুলো কিন্তু আমি যে লেখাতে আমি দেখা করছি তা না, কিন্তু এটা কিন্তু মেন্টালি প্রিপেয়ার হইতে হয়, তোমার অনেকগুলো নলেজ নিতে হয়। তো এবার 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় যে বা ফেসবুকে বা লাইভে যে কথা কোয়া, তোমার কিন্তু অনেকগুলো মানে নলেজ আগে নিতে হয়। কারণ ইচ্ছা হয়েছে আমার আয়া ফেসবুক লাইভে আই ফুরুম আয়া কইলাম পারতাম না, কিন্তু নলেজ ছাড়া আমি কীভাবে কমু? তো আমার তো অনেকটা প্রিপেয়ার হইতে হয়। কারণ তোমরা তো জানোই যে আমি যদি 10 মিনিট এলাকা কথা কইতে হয়, 1 ঘন্টার কিন্তু প্রিপারেশন দরকার। 1 ঘন্টার আউটপুটটা কিন্তু 10 মিনিট আইব, ঠিক না? তো আমারও প্রিপারেশন হইতে হয়। তো আমিও তো অনেকটা স্টাডি করতে হয়, তো আমারও স্টাডি করার একটা সময় লাগে। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করে যত তোমরা থেকে রেসপন্স আইব, তখন আমার নিজেরে বাধ্য হমু যে না, তারার যে ডিমান্ড বা তারা যে আমার উপরে আশা করতেছে, তার আশাটাও আমার পূরণ করতে হইব। তো তোমরাও আমার বলতে কি এতটাই মোটিভেট রাখো যেন আমার মনের থেকে জাগে যে না, তার লাগে কিছু আরেকটু করি, আরেকটু কিছু করি। কারণ দেখো, তোমরা থেকে আমি কিছুই চাই না, শুধুমাত্র তোমরা যদি হেল্প হই বা আমার ভিডিওগুলো তোমরা যদি শেয়ার করো, যত এঙ্গেজমেন্ট হইব তত আমার কাজ করতে তত আমি মোটিভেট হবো, ঠিক? তো আজকের যে এটা বেশি লেন্দি করি না ভিডিওটা। তো আর আরেকটা কথা কই, যারা আজকে নোটিফিকেশন দেখে খুব খুশি, যারা টেট কোয়ালিফাই করে নিছো তাদের অগ্রিম আমি শুভেচ্ছা জানাই। তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের হাতে সেই হলুদ খামটা খুব তাড়াতাড়ি আয় পড়বো, খুবই তাড়াতাড়ি। একটু অপেক্ষা করতে হইব, ঠিক? যা প্রসেসটা তো মানে কমপ্লিট করতে হইব। টিআরবিটির মাধ্যমে বা ডাইরেক্টর অফ এলিমেন্টের মাধ্যমে যে প্রসেসগুলো তো কমপ্লিট করতে হবে, একটু সময়ের দরকার। কারণ অনেক ধরনের ভেরিফিকেশন হয়। দেখো, এটি কিন্তু মানে কলি যে হয়ে যাবো তা না, কিন্তু আমি একটু রিয়েলিটি কই। হ্যাঁ, হয়তো বা অনেকে খারাপ পাও রিয়েলিটি শুনলে। তো দেখো, তুমি যখন স্কুটি নিতে যাইবা, যখন তুমি বিএড করছো, ডিএলএড করছো, কোন জায়গাতে করছো, এই টিআরবিটি কিন্তু তার অনেক কাজ থাকে, মানে 1-2 মাসের ব্যাপার না, কিন্তু অনেক সময়ের ব্যাপার। মনে করো 500 স্টুডেন্ট তারা এখানে মনে করো কোয়ালিফাই করছে। হ্যাঁ, তো 500 স্টুডেন্টের 500টা কলেজের মধ্যে তারা কিন্তু বিএড ডিএলএড বা বিভিন্ন কলেজে গেছে, যেমন 300 কলেজ মনে করো তারা করলো। এবার 300 কলেজ থেকে তুমি কোন কলেজে বিএড করছো, তোমার ওইখানে নাম পাঠাইবো, ওই কলেজে তুমি বিএড করছো কিনা, এনসিটির গাইডলাইন অনুযায়ী ওই কলেজটা এপ্রুভ কিনা, ওই কলেজ থেকে তোমার নাম তারা ওই কলেজ থেকে তোমার নামটা এই টিআরবিটিতে পাঠাইবো, সেই স্টুডেন্টরা ওই কলেজে করছে কিনা, সে তার কোর্স